আজকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে পশ্চিম ত্রিপুরা আসনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইন্ডিয়া জোটের পক্ষে এই নির্বাচনী প্রচার সভার মাননীয় সভাপতি মণ্ডলী যথাক্রমে অরুণ সিং মহাশয়, চিত্ত সাহা মহাশয়, রূপা গাঙ্গুলি মহোদয়া, প্রণব চৌধুরী মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের এই রাজ্যের প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, আমাদের ত্রিপুরা বিধানসভার অন্যতম বিধায়ক শ্রদ্ধেয় শ্রী গোপাল রায় মহাশয়, একটু আগে যার বক্তব্য আপনারা শুনছিলেন, আমাদের রাজ্যের কমিউনিস্ট পার্টির যুব রাজনীতির অন্যতম নেতৃত্ব শ্রী অমল চক্রবর্তী মহাশয়, আমাদের সদর জেলার কংগ্রেস সভাপতি শ্রী তন্ময় রায় মহাশয়, আমাদের সামনে উপস্থিত আজকের এই সভাকে কেন্দ্র করে যারা সমবেত হয়েছেন, গণ্যমান্য এই অঞ্চলের শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী, আমার সহকর্মী ভাই ও বোনেরা, আরক্ষা প্রশাসনের কর্মীবৃন্দ, আমাদের এই সভাকে বিভিন্ন সংবাদপত্রের থেকে যারা আজকে সংবাদ সংগ্রহ করতে এসেছেন, সাংবাদিক বন্ধুরা, সমবেত এই বাজার সহ এই অঞ্চলে আমাদের মাইকের আওয়াজ যতদূর অবধি যাচ্ছে, সুধী নাগরিকবৃন্দ, সবাইকে আমি শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ব্যক্তিগত তরফ থেকে শ্রদ্ধা, প্রীতি ও ভালোবাসা আমি জ্ঞাপন করছি। আমাদের মূল্যবান বক্তারা এখানে বক্তব্য রেখেছেন। আমি এসে ভাই অমলের বক্তব্য শুনছিলাম, যে দৃষ্টিকোণ থেকে কথা বলছে, এই নির্বাচন তার গুরুত্ব অনুধাবন করে আগামী দিন আমাদের দেশে যে সরকার গঠিত হতে যাচ্ছে, সেই সরকারের দিশা কি হওয়া উচিত, আমাদের নির্বাচক মণ্ডলী ভাবনা চিন্তা থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করার আবেদন আমাদের দলের পক্ষ থেকে বা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের প্রত্যাশা যে এই নির্বাচনকে আপনারা আর 5টা নির্বাচনের মতো না ভেবে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধানে এর পুনরুদ্ধার করা, সংবিধান রক্ষা করার যে গুরু দায়িত্ব, এই গুরু দায়িত্ব আপনারা পালন করবেন। এখানে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে, আমরা এই রাজ্যে আরো নির্বাচনে অংশগ্রহণ করেছি, অনেক নির্বাচন আমরা দেখেছি। বর্তমানে নির্বাচনের যে পরিবেশ, যারা গণতন্ত্রের কথা খুব চিৎকার করে বলে, যারা নিজেদেরকে গণতান্ত্রিক, জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী যা কিছু আখ্যা দিয়ে থাকেন, আমি বিশেষ করে যারা এই অঞ্চলে শাসক দলের হয়ে কাজ করছে, আমি তাদের উদ্দেশ্যে বলব, অমলবাবু খুব সঠিকভাবে বলেছেন যে বিজেপি যে রাজনৈতিক দল, যা খুব বেশি দিনের নয়, মতাদর্শ বা তাদের নীতি আজকে যারা বিজেপি দল করেন
তারা কতটুকু গ্রহণ করতে পেরেছেন আমার সন্দেহ আছে। আর যারাই বিজেপি দল করছেন তাদের কাছেই আমার আজকের এই বক্তব্যটা। একটা নির্বাচন হবে, নির্বাচন মানে গণদেবতাদের তাদের গণতান্ত্রিক রায় প্রদানের জন্য রাজনৈতিক দলগুলির মধ্যে চর্চা হবে, রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই রাজনৈতিক দলের বক্তব্যের ভিত্তিতে গণদেবতারা রায় প্রদান করবে। প্রচারের মধ্যে আমাদের ফ্ল্যাগ আমরা লাগাবো, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আমরা আমাদের দলের পক্ষে সম্বোধন করব, লিফলেট থেকে শুরু করে সমস্ত কিছু বিলি বন্টন করে আমরা নির্বাচনে প্রচারটা করব। এবং এটাই হলো সঠিক গণতন্ত্র। গণতন্ত্রের পথে যদি হাঁটে তাহলে এই গণতান্ত্রিক ধ্যান ধারণা নিয়েই রাজনৈতিক দলগুলি মাঠে ঘাটে কাজ করবে। কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি, দমবন্ধকর অবস্থা। এই গণতান্ত্রিক রাজ্যে এখানে কোনো ফ্লেক্স লাগানো যায় না। ফ্লেক্স লাগালো সে ফ্লেক্সটা খুলে নেয়। শাসক দল কারা ফ্লেক্স লাগিয়েছে তাদেরকে গিয়ে রক্তচক্ষু দেখিয়ে শাসিয়ে তাদেরকে বিরত করে এবং ওই ফ্লেক্সটা খুলে দিয়ে এই প্রচারটা যেন না হতে পারে তার ব্যবস্থা তারা করে। সারা পশ্চিম আসন জুড়ে যতগুলি আমরা প্রচার সজ্জা করেছি, আমি চ্যালেঞ্জ জানাতে চাই রাজ্যের গণতান্ত্রিক এই শাসক দলকে, গণতন্ত্রপ্রিয় মুখ্যমন্ত্রীকে এবং যিনি এখান থেকে নির্বাচনে লড়াই করছেন, তারা গলা ফাটিয়ে গণতন্ত্রের কথা বলছেন। আসুন সারাটা পশ্চিম আসন ঘুরে দেখুন কয়টা অন্য রাজনৈতিক দলের পতাকা, ফেস্টুন বা অন্যান্য প্রচার যে কর্মসূচি, সেই কর্মসূচি করা সম্ভব হচ্ছে। গণতন্ত্রের প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাস এই রাজ্যের মানুষ 2018 সালে যখন একটা সরকার গঠিত হয়েছিল, এই সরকার গঠিত হওয়ার পরে একটা পঞ্চায়েতের উপনির্বাচন থেকে শুরু করে যে কয়টা নির্বাচন হয়েছে, একটি নির্বাচনেও গণতন্ত্রের শেষ রক্ষা হয়। কোনো না কোনোভাবে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করে অর্থবল দিয়ে, বাহুবল দিয়ে, সন্ত্রাসকে হাতিয়ার করে এই রাজ্যে এই নির্বাচন সংগঠিত করে তারা ক্ষমতায় বসেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই রাজ্যে ক্ষমতাসীন শাসক দল তারা গণতন্ত্র মানে না, সংবিধান মানে না, মানুষের অধিকারের প্রতি তাদের যত ধরনের বঞ্চনা, অনিয়ম, অত্যাচার, নিপীড়ন, তারা এগুলি প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে 2018 সালে পরিবর্তন হওয়ার পর এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন, যাকে বসিয়েছিলেন, কারণ আমি আজকে কথা বলছি বনমালীপুরে দাঁড়িয়ে, এই বনমালীপুর থেকে একজনকে নির্বাচিত করে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিলেন। উনি 4 বছর এই রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন। 4 বছর মুখ্যমন্ত্রী থাকার পর উনি পদত্যাগ করেন। উনি করেছেন কি করানো হয়েছে এই রাজ্যের মানুষ জানে না। কি কারণে পদত্যাগ করেছেন এটাও জানে না। বনমালীপুরের মানুষ যাকে জিতিয়েছিল, বিপুল সংখ্যক ভোটে জিতিয়েছিল, যারা প্রত্যাশা করেছিল যে হয়তো এই সরকার অধিক কাজ করবেন মানুষের জন্য এবং যে প্রতিশ্রুতি রেখেছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করে মানুষকে তারা উন্নয়নের পথে নিয়ে যাবে। আগামীকালকে রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন। গতকাল তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসেছেন। 2 কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি দলের বড় নেতা তারা রাজ্যে এসেছেন। এই রাজ্যের মানুষ জানতে চায় নরেন্দ্র মোদীজিকে এই রাজ্যের মানুষ যদি প্রশ্ন করেন তার উত্তর দিতে হবে, জানাতে হবে
যে 4 বছর মুখ্যমন্ত্রিত্ব করার পর যিনি 5 বছরের জন্য মুখ্যমন্ত্রী হয়ে নির্বাচিত হয়েছিলেন বনমালীপুর থেকে, উনাকে কেন সরানো হলো, কি কারণ ছিল? আর যদি কারণ ব্যাখ্যা না করতে পারে, তাহলে যাকে আবার এই রাজ্যে এই পশ্চিম আসনে সংসদীয় ক্ষেত্রে লড়াইয়ের জন্য পাঠিয়েছেন, অন্তত বনমালীপুরের মানুষ তাকে ভোট প্রদান করবেন কিনা আপনাদের সেটা ভাবতে হবে, আপনাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। এটা রাজনৈতিক দল, একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি 2019-এ নির্বাচিত হয়েছিলেন, যারা বলছেন মহিলাদের ক্ষমতায়নের কথা, বেটি বাঁচাও বেটি পড়াও, ভারতবর্ষের মহিলাদের সংরক্ষণের বিল তারা পার্লামেন্টে নিয়ে আসছেন, আর এই রাজ্যে একজন মহিলা নির্বাচিত সাংসদ ছিলেন, প্রতিমন্ত্রী হিসাবে উনি এই রাজ্যের ক্যাবিনেটে নেতৃত্ব দিয়েছেন। উনি এই রাজ্যের জন্য কি করেছেন কি করেছেন না সেটা নিয়ে তাদের দলের মধ্যে প্রশ্ন থাকতে পারে, কিন্তু একজন মহিলা প্রতিনিধিকে দল থেকে বসিয়ে দিলেন। আর আরেকটা আসনে তাদের আরেকজন নির্বাচিত সাংসদকে বসিয়ে দিয়ে বিরোধী আর শাসকের যে একটা অশুভ জোট, এই রাজ্যে মানুষ দেখেছে কি, তীব্রামথার নেতৃত্বে আদিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে, দাবি দাওয়া নিয়ে আন্দোলন হয়েছে, এবং সেই আন্দোলনকারী যারা তাদের নেতৃত্বে ছিলেন তারা রাজ্যের মানুষকে কি শুনিয়েছিলেন? 1 লাস্ট ফাইট। তারা বলেছিলেন নো কম্প্রোমাইজ, তারা বলেছিলেন কনস্টিটিউশনাল রাইট এস্টাবলিশ করতে হবে। কোনটা হয়েছে? কোনটার মাধ্যমে? এই জোট বন্ধন কি নিয়ে? পরিবারবাদের কথা তো আমাদের বিজেপি নেতাদের ছোট বড় সকলের মুখে মুখে। আজকে পূর্ব ত্রিপুরা আসনে কে লড়াই করছেন? এই রাজ্যের সঙ্গে ওনার কি সম্পর্ক? কোন মানুষ এই রাজ্যে রাজনীতি করতে ওনাকে দেখেছেন? উনি সমাজসেবক হিসাবে এই রাজ্যে এসে কাজ করেছেন। এই রাজ্যের একটা আসনে যাকে লড়াই করা হচ্ছে, এটা পরিবারবাদকে সেখানে মদত দেওয়া, পরিবারবাদকেই তো সেখানে নিজেদের সাংসদকে বলি দিয়ে, নিজেদের সাংসদকে বসিয়ে দিয়ে সেখানে এই যে ভয় তাদের মধ্যে, যে নির্বাচনের লড়াইয়ে গিয়ে পরাজিত হওয়ার, কারণ 39% ভোট পেয়ে যারা ক্ষমতাসীন হয়েছেন, সংখ্যালঘিষ্ঠ মানুষের সমর্থনে যারা ক্ষমতাসীন হয়েছেন, আজকে বৃহত্তর জনগণ তাদের বিরুদ্ধে, তারা সেই জায়গা থেকে বেরোতে চাইছে। বিজেপি বন্ধুরা যারা আস্ফালন করছেন, শুভবুদ্ধি সম্পন্ন বিজেপি বন্ধু আছেন। আমি এই কারণে বলছি, প্রতিদিন যতগুলি টেলিফোন আমার কাছে আসে, অর্ধেকের থেকে বেশি আসে বর্তমানে যারা বিজেপি দলে কাজ করছেন, বিজেপির হয়ে মিছিল করছেন, মিটিং করছেন, তাদের কাছ থেকে আসে যে দাদা বা ভাই, আমরা কিন্তু এবার বিজেপিকে ভোট দেব না, বিজেপির সঙ্গে আছি, কারণ আমার বাড়ি ভাঙবে, আমার উপর অত্যাচার হবে। তারা যদি বুঝতে পারে তাহলে আমি আপনাকে ভোট দিতে পারবো না। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি বিজেপিতে থাকবো, বিজেপির সঙ্গে আসবো, কিন্তু ভোট দেব ইন্ডিয়া জোটকে, আপনাকে। শুভবুদ্ধি সম্পন্ন বিজেপির যারা আছেন, কাজ করছেন, তাদের মধ্যেও আজকে গণতন্ত্রের যে স্বাদ পাওয়ার ইচ্ছা, সেই ইচ্ছা তারাও কিন্তু ভেতরে ভেতরে প্রকাশ করছে। আজকে তাদের সদলীয় গণতন্ত্র এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, যারা 18 সালের আগে বিজেপি করেছেন, যারা ক্ষমতায় বিজেপিকে বসিয়েছেন, আজকে তারা এই দলের সংসদ রাখেন না, আজকে তারা এই দলে কোনো সম্মান পান না। স্বাভাবিকভাবেই নব্য বিজেপির হাত ধরে আজকে এই রাজ্যে গণতন্ত্রের টুকরি চেপে ধরা হয়েছে, এবং তারা বুঝে গেছে যে 4 বছর এখানে মুখ্যমন্ত্রিত্ব করে রাজ্যের মানুষ যা চেয়েছিল, রাজ্যের মানুষের কাছে যে প্রতিশ্রুতি ছিল,
রাজ্যের মানুষ চেয়েছিল উন্নয়ন বিকাশ কাজ, সেগুলির ধারে কাছেও যেতে পারেনি। কি দিয়েছে মানুষকে? বাইক বাহিনী দিয়েছে, হেলমেট বাহিনী দিয়েছে, আর ওই দপ্তরে দপ্তরে নেগোসিয়েশনের কাজটাকে নিজেদের স্বদলীয় কিছু সন্ত্রাসীদের হাতে তুলে দিয়ে নেগোসিয়েশন বাহিনী বানিয়েছে। জমির দালালি করার জন্য এক শ্রেণীকে তারা গুরুত্ব দিয়েছে। এই জিনিসগুলি এই রাজ্যের মানুষ আগে কখনো দেখেনি, এবং বর্তমান এই শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে আজকে আক্ষেপ, যে রুদ্ধশ্বাস, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার মানুষ ভেতরে থেকেও বিজেপিকে ভোট না দেওয়ার সংকল্প গ্রহণ করেছে। আগামী 19শে এপ্রিল আমাদের গুরু দায়িত্ব, আমরা এই রাজ্যে গণতন্ত্রপ্রিয় মানুষ, গণদেবতাদের, তাদের কাছে আমাদের যে আহ্বান, এই আহ্বানে তারা সাড়া দিচ্ছে। আজকে অমলবাবু বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে এসেছেন, খুব অল্প সময়ের জন্য এসেছেন। এই সময়ের মধ্যে উনি যেখান দিয়ে বেরিয়েছেন এত সংখ্যক বিপুল সাড়া পেয়েছেন এই আগরতলাবাসীর, যেটা আমরা ভাবতেও পারিনি যে মানুষ সমস্ত ভয় ভীতি সমস্ত কিছু উপেক্ষা করে এইভাবে বেরিয়ে আসবেন। ভোটের দিনও মানুষ ঘর থেকে বেরোতে চায় এবং বেরোবেন। আমাদের কিন্তু অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকটা বুথে বুথে পোলিং এজেন্ট থেকে শুরু করে দায়িত্বশীল কর্মীরা আপনারা নির্ভয়ে ঘর থেকে বেরিয়ে ওই ভোটারদের ভোটদানের জন্য আপনাদের সেখানে সুযোগ করে দিতে হবে, আপনাদের তাদের পাশে থাকতে হবে। আমরা বিশ্বাস করি একটা ভীত সন্ত্রস্ত দল একটা অশুভ আতাতের মধ্য দিয়ে যারা বৈতরণী পার হওয়ার জন্য রাস্তায় নেমেছে এবং সদলীয় বিরোধিতায় আজকে তারা জর্জরিত হয়ে তারা বুঝে গেছে যে আগামী নির্বাচনে যে ভোটের ফল বেরোবে 4 জুন, এটা শুধু সারা দেশেই নয়, আমাদের রাজ্যেও এই 2টি আসনে ভারতীয় জনতা পার্টি জয়ের কোনো সম্ভাবনা নেই। সদলীয় কর্মীদের উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে। কি বলছেন? 1 লক্ষর বেশি ভোট প্রদান করা যাবে না। মানে গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে, মানুষ ভোট প্রদান করবে। সেই ভোটকে কারা বাক্সে যাওয়ার পথে বাধা দিতে চায়? কারা 1 লক্ষ ভোটের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়? একটা অগণতান্ত্রিক শাসক গোষ্ঠী যারা মানুষকে নিয়ে ছিনিমিনি খেলে, মানুষের অধিকারকে খর্ব করেছে, সাংবিধানিক মৌলিক অধিকারগুলি থেকে মানুষ বঞ্চিত, যারা অন্ন বস্ত্র কর্মসংস্থান থেকে শুরু করে বাসস্থান জল জীবন সমস্ত কিছু প্রতিশ্রুতি রেখেছিল। আজকে এই রাজ্যের অবস্থা কি? বেরোজগারি, মূল্যবৃদ্ধি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? মানুষকে আমাদের এই বিষয়গুলি তুলে ধরে যখন আমরা কথা বলছি, মানুষ বুঝতে পারছে যে একটা রাজনৈতিক দল তারা চূড়ান্ত ব্যর্থতা, তাদের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে আর একটা নতুন মুখোশ সামনে দাঁড় করিয়ে সেখানে একটা নির্বাচন যার ছাপ্পা ভোটের এই নির্বাচনে জয়লাভ করে যাকে ক্ষমতাসীন হতে হয়েছে, এই রাজ্যের মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তারা যে নজির সৃষ্টি করেছে এটা এই রাজ্যের ক্ষেত্রে কখনো ছিল না। তাই আমরা অনুরোধ করব, গণতন্ত্রের প্রতি যাদের আস্থা আছে, এটা কোনো দল মত নির্বিশেষ নেই। আজকের যে লড়াইটা, এই লড়াইটা জনগণের লড়াই, এবং জনগণ লড়াই করছে কেন্দ্রের একজন স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের শাসক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। দেশের মানুষের লড়াই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। নরেন্দ্র মোদী বনাম দেশের মানুষের লড়াই, গণতান্ত্রিক মানুষের লড়াই, সংবিধান রক্ষাকারী মানুষের লড়াই। এই দেশের বিভেদ থেকে মানুষকে বের করে নিয়ে এসে একটা সাংবিধানিক দিশায় পরিচালনা করার জন্য ইন্ডিয়া জোটের সরকার করতে হবে। দেশের মানুষ তৈরি হয়েছে, আমাদেরকেও তৈরি হতে হবে। এবং আমরা আগামী দিন এই 19শে এপ্রিল এবং 26শে এপ্রিল এই দেশের রাজ্যের 2টি আসনে
আমরা ইন্ডিয়া জোট প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে রাস্তায় নামব এবং আমরা সেই দিন অকুত ভয়ে সারা রাজ্য জুড়ে ভোট প্রদান করব। আমি আহ্বান রাখছি, আপনাদের আশীর্বাদ চাইছি, সহযোগিতা চাইছি। এই অঞ্চলটা আমার দীর্ঘদিনের পরিচিত না। আমি জানি গত নির্বাচনে এখানকার মুখ্যমন্ত্রী উনি পদত্যাগ করে বিদায় নিয়েছেন আগেই, কারণ উনি জানতেন বা ওনার কেন্দ্রীয় নেতৃত্বরা জানতেন যে ওনাকে দিয়ে যদি লড়াইটা করানো হয় আরো বেশি ভোটে ওনার পরাজয় হতো। আজকে এই বনমালীপুরের মানুষ কিন্তু আমার নতুন করে বোঝানোর প্রয়োজন নেই, কারণ আপনারা আজ থেকে 1 বছর পূর্বে যে বিধানসভার নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আপনারা আপনাদের ভোটাধিকারের মাধ্যমে এই বিজেপি দলকে একটা সমুচিত জবাব দিয়েছে। আমি বিশ্বাস করি যে আগামী 19শে এপ্রিল বনমালীপুরের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। যে ভোটাধিকার ইন্ডিয়া জোটকে শক্তিশালী করবে এবং আগামী দিন ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে সরকার গড়ার লক্ষ্যে আপনাদের এই মূল্যবান ভোট আমরা প্রার্থনা করছি। আপনাদের মূল্যবান ভোটে আগামী দিন যে সরকার হবে এই সরকার ত্রিপুরা রাজ্য থেকেও তার প্রতিনিধিত্ব করার সুযোগ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ইন্ডিয়া জোট জিন্দাবাদ।